প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছো ভালো আছো আশা করছি সৃষ্টিকর্তা তোমাদের সবাইকে ভালো, তোমার পরিবার পরিজনকে নিয়ে সবাই ভালো আছো এবং ভালো থাকে এই প্রত্যাশা আমাদের। এবং আমরা যে আমাদের প্রতিটি সন্তান, আমাদের প্রতিটি শিক্ষার্থী, আমাদের প্রতিটি এক একজন সন্তান, আমাদের সন্তান ভালো থাকবে এই প্রত্যাশা আমরা করতে পারি। মন সৃষ্টিকর্তার কাছে আয়ামনে প্রার্থনা করে তোমরা ভালো থাকো এবং তোমাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানি। আজকে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে ক্লাসটা একটু পেছনে যাবো, একটু অঙ্ক করাবো গাণিতিক প্রত্যাশা দিয়ে, তারপর আমরা আমাদের প্রত্যাশিত যে চ্যাপ্টারটা পড়ানোর কথা আমরা সেখানে আসবো। প্লিজ শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা একটা অঙ্ক লিখি। একটা পাত্র, এই পাত্রে 5টি রেড বল আছে আর 4টি হোয়াইট বল আছে। বলা হলো একটি পাত্রে 5টি লাল এবং 4টি সাদা বল আছে। ওই পাত্র থেকে দৈর্ঘ্যভাবে 3টি বল উত্তোলন করা হলো। বল 3টি সাদা হবে, তার সম্ভাবনা কত? বা এভাবে না আমরা যদি বলি একটি পাত্রে 5টি লাল 4টি সাদা বল আছে, পাত্র থেকে 3টি বল দৈর্ঘ্য নেওয়া হলে বল 3টি সাদা হবে, তার গাণিতিক প্রত্যাশার মান বের করো। প্রত্যাশিত মান বা সাদা হওয়ার প্রত্যাশিত মান বের করো। তাহলে তোমাকে দেখতে হবে যে মোট বল কয়টা। মোট বল দেখো 5 যোগ 4 ইকুয়াল টু 9টি। এখন তোমার প্রত্যাশিত মান চেয়েছে কার? সাদা বল। তাহলে আমরা বলছি দৈর্ঘ্য চলক, কোন মানটি আসবে সেটা আমরা বলতে পারবো না, যে কোনো মানই তোমার আসতে পারে। তাহলে ধরি x একটি দৈর্ঘ্য চলক যা সাদা বল হওয়া বোঝায়। এখন এই সাদা বল হবে, তুমি কি নিশ্চিত যে তুমি যে বল 3টা নিচ্ছ 3টা বলই সাদা? না, তোমার সাদা তোমাকে বাধ্য হবে তোমার সাদা বল নাও আসতে পারে। একটি সাদা বল হতে পারে 3টার ভিতরে, 2টি সাদা বল হতে পারে, 3টার 3টি সাদা বল হতে পারে। তাহলে আমরা যে সাদা বল 3টা প্রত্যাশা করছি, সেই সাদা বলকে আমরা সাজাতে পারি যে আমরা বিভিন্ন ভাবে ড্র করব, আবার তুলবো, আবার ফেলবো, আবার তুলবো, এরকম করে করে মোট কত 0 1 2 3, অর্থাৎ প্রথম বলটি সাদা হবে তার নিশ্চয়তা নেই, যদিও আমরা চাচ্ছি সাদা বল। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সাদা বল না পাই তাহলে বলটি 0 হতে পারে, তার মানে সাদা বল আসে নাই। 3টা বলের মধ্যে একটা সাদা হতে পারে, 3টা বলের মধ্যে 2টা সাদা হতে পারে, 3টা বলের মধ্যে 3টাও সাদা হতে পারে। তাহলে আমরা জানি গাণিতিক প্রত্যাশা বের করতে হলে ওই দৈর্ঘ্য চলকের প্রত্যেকটা মানের সম্ভাবনার প্রয়োজন আছে। কেননা সম্ভাবনা এবং নিজ নিজ মানের গুণফলের যোগফলকে আমরা গাণিতিক প্রত্যাশা বলে থাকি। তাহলে আমরা আগে সম্ভাবনা বের করি, this equal to x equal to 0। তাহলে আমরা সাদা বল দ্বারা আমরা কি বুঝি? x দ্বারা কি বুঝি? সাদা বল। তারপর সাদা বল আছে কয়টা? 4টা। নেব কয়টা? কোন সাদা বল নেই, তাহলে আমরা কি নিয়েছি? লাল বল। মোট কত? 9 যেহেতু সাদা বল নেব, আমরা চাচ্ছি সাদা বল। সাদা বল আছে 4টা, কিন্তু কোন সাদা বল আমরা পাইনি, তাহলে কত? 4 0। তাহলে আমরা নিয়েছি কোনটা? 3টেই লাল বল নিয়েছি, তাহলে 5 3। অনুরূপভাবে আমরা যদি এটাকে প্রবলেম x 1 করি তাহলে কি আসে? 4 1 ইনটু, তাহলে একটা নিয়েছি, সাদা বল পেয়েছি, তাহলে বাকি আছে 2টা। কি? সেই 2টা করতে নিতে হবে 5 2 ভাগ 9 3। অনুরূপভাবে আমরা যদি প্রবলেম x 2টা নেই, তাহলে দেখো 4 2 ইনটু 5 1 ভাগ 9 3। এখনো একটা বাকি আছে, তাহলে আমরা উপরে একটু মুছে দেই। তাহলে দেখো
প্রফিট অফ x equal to 3 this equal to কত 4c3 into 5c0 ভাগ 9c3 তাহলে দেখো আমরা যে বিভিন্ন ভাবে সাদা বল নিতে চাচ্ছি সেই সাদা বলগুলোর সম্ভাবনা পেয়ে গেছে এখন তুমি যদি এইগুলোকে কম্বিনেশন গুলোকে ভেঙে দাও এটা তো আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে পারি তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এই মানগুলো বের করি তারপর তোমার কাজ কি তারপর তোমার কাজ হলো এখন তোমরা পারবে x আর px x এর মান কত 0 1 2 কত 3 আর এখানে তাদের সম্ভাবনা হলো 0 পাওয়ার সম্ভাবনা বসাবে 1 পাওয়ার সম্ভাবনা বসাবে 2 পাওয়ার সম্ভাবনা বসাবে 3 পাওয়ার সম্ভাবনা বসাবে বসিয়ে তাহলে গাণিতিক প্রত্যাশা কাকে বলে চলক এবং নিজ নিজ সম্ভাবনার গুণফলের যোগফল তার মানে হলো 0 ইনটু তার সম্ভাবনা 1 ইনটু তার সম্ভাবনা যোগ 2 ইনটু তার সম্ভাবনা যোগ 3 ইনটু তার সম্ভাবনা তাহলে হয়ে যাবে গাণিতিক প্রত্যাশা এখন আমরা যদি এখান থেকে বলি যে সাদা বল তিনটি হবে তার ভেদাঙ্ক নির্ণয় করো অর্থাৎ ওই চলকটির ভেদাঙ্ক কত হবে সেটা আমরা নির্ণয় করতে চাই তাহলে শিক্ষার্থীরা আমরা জানি ভেদাঙ্কের সূত্র কি expectation of x square minus expectation of x এর হোল স্কয়ার ইতিমধ্যে আমরা এই মানটা পেয়ে গেছি দেখো এখান থেকে পেয়ে যাব আমার দরকার কি expectation of x square সূত্র কি summation of x square into px এখন বুঝতে পারো স্যার ex এর বেলাও px আর ax স্কয়ার এর বেলাও px আমরা বলেছিলাম দৈব চলকের মানের পরিবর্তন হলেও সম্ভাবনার মানের কোনো পরিবর্তন হবে না সম্ভাবনার মানের কখনো পরিবর্তন হয় না কখন দৈব চলকের মান তুমি যত বাড়াও কমাও যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো কিন্তু সম্ভাবনার মানের কখনোই পরিবর্তন হবে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা এবার কি করব 0 স্কয়ার পূর্ণতার সম্ভাবনা যোগ 1 স্কয়ার পূর্ণতার সম্ভাবনা যোগ 2 স্কয়ার পূর্ণতার সম্ভাবনা যোগ 3 স্কয়ার পূর্ণতার সম্ভাবনা করে এই মানটা বের করলাম এখন এই মানটা বের করে এখানে বসিয়ে দেব আর এই মানটা আমরা এখানে বসিয়ে দেব করে আমরা যোগ বিয়োগ করলে আমরা গাণিতিক প্রত্যাশা বা এখানে আমরা গাণিতিক প্রত্যাশা পেলাম আর এখানে আমরা পাবো দৈব চলকের ভেদাঙ্ক প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এবং সম্ভাবনা যখন আমরা পড়িয়েছিলাম তখন কম্বিনেশনটা একটু বুঝিয়েছিলাম তারপরও আরেকবার একটু আমি কম্বিনেশনের ধারণা দিয়ে আর আমরা আজকে যে চ্যাপ্টারটা আমাদের পড়ানোর কথা সেখানে চলে যাব তিনটি মান তোমরা যথারীতি মুখস্থ রাখতে পারবে সেই তিনটি কি দেখো 5c0 5c1 5c5 মনে করো একটা 5 আমি একটা জাস্ট অ্যাজাম্পশন ধরেছি অর্থাৎ কল্পিত মান ধরেছি 5c0 আমার সোজা কথা হলো c এর কম্বিনেশন c এর নিচে 0 যদি থাকে তাহলে উপরে যত মানই থাকুক না কেন সেখানে 1 হবে যদি উপরে এবং নিচে c এর উপরে নিচে যদি একই মান হয় তাহলে কম্বিনেশন করে ভেঙে দেখানোর প্রয়োজন নেই সেখানে 1 হবে বাট কম্বিনেশন নিচে যদি 1 হয় উপরে যে মান হবে কম্বিনেশন ভাঙবে ওই মানটাই হবে একটু যদি খেয়াল করে একটু দেখাই 5c0 this equal to factorial 5 ভাগ factorial 0 into factorial 5 minus 0 this equal to factorial 5 আমরা জানি factorial 0 সমান 1 into factorial 5 তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছি এভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে ভেঙে দেই তাহলে তুমি কম্বিনেশন বের করতে পারো এবং এটা তোমরা হাতে কখনো ভাঙবে না যদি নিউমেরিক্যাল ভ্যালুগুলো দেয়া থাকে তখন তুমি এগুলো হাতে করবে না এটা ক্যালকুলেটর দিয়ে করবে যেহেতু পরীক্ষার হলে আমরা হলগুলোতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি কিন্তু যদি এমন মান থাকে এটা তুমি পারতেছ না যেমন NC2 এটা তুমি পারবে না ক্যালকুলেটর কারণ n এর আননোন কনস্ট্যান্ট এর মান কত হবে তা আমরা জানি তখন ভাঙবে কি করে দেখো
এইটা এভাবে করবে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 2 into n minus 2। এখন আমরা জানি এই n ফ্যাক্টরিয়াল যে বড় কোনটা n ফ্যাক্টরিয়াল না n minus 2, নিশ্চয়ই তোমরা বলবে যে ফ্যাক্টরিয়াল n বড়। তো আমরা জানি একটা ফ্যাক্টরিয়ালের মধ্যে যে মানগুলো থাকে এটা যতবার আমরা ফ্যাক্টরিয়ালের বাইরে নিয়ে আসবো ততবার এক এক করে কমতে থাকে। তাহলে যদি আমরা এটার সাথে সিমিলার করতে চাই, সমান করতে চাই, তাহলে আমরা n কে একবার ভাঙালে কি আসে বলো n minus 1, 2 কে ভাঙালে কি হয় 2 minus 1 ইনটু এটা থেকে গেল n minus 2 দিস ইকুয়াল টু এখন এটাকে যদি আমরা ভাঙাই n minus 1 কে তাহলে n minus 1 ফ্যাক্টরিয়াল n minus 2 ভাগ 2 ইনটু ফ্যাক্টরিয়াল 1 ইনটু ফ্যাক্টরিয়াল n minus 2 এইটা কাটা যায় তাহলে থাকবে কত ফ্যাক্টরিয়াল 1 মানে 1 থাকবে কত n ইনটু n minus 1 ভাগ 2। ভেরি সিম্পল। ওকে, তাহলে আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাই যে ফ্যাক্টরিয়াল উপরে নিচে নিউমেরিক্যাল ভ্যালু আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কখনোই হাতে করবে না, ক্যালকুলেটর দিয়ে করবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেটা দিয়ে করবে, দেখবে তুমি একেবারে 1 সেকেন্ডের মধ্যে তুমি পারবে। আর তুমি যদি এটা হাতে করতে যাও তোমার সময় কেমন হবে। আজকে আমাদের কাঙ্ক্ষিত চ্যাপ্টার পরিসবিন্যাস। যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছে এবং তারা পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বাসায় আপাতত কাজ আমি দেখি না, আমাদের ক্লাসগুলো শুনলে তোমাদের উপকার হবে। সুতরাং ক্লাসগুলোকে তোমরা আমরা কি কি পড়াই এগুলো আমরা যখন পরিস্থিতি ভালো হবে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে জিজ্ঞেস করব কে কে আমার ক্লাসগুলো দেখেছিলে, অনলাইনে কারা কারা ক্লাস করেছিলে তাদেরকে আমি দ্বারা করব, দেখি আমরা কতজন ক্লাস করেছিলে এটা কিন্তু আমি দেখব। এবং এই টপিকসের উপরে আমরা কিন্তু ক্লাসে আমরা পরীক্ষা নেব বা তোমাদের বোর্ডে লেখাবো, যাতে তোমাদের একটু এগিয়ে দেওয়াই হলো আমাদের কাঙ্ক্ষিত। আমাদের আকাঙ্ক্ষাটা কি, তোমরা ঘরে বসে আছো, একটা বাজে পরিস্থিতির কারণে তোমরা আসছো না এবং আমরা ক্লাসগুলো শুরু করছি না। সুতরাং এই ক্লাসগুলো আমরা চালিয়ে নিচ্ছি। সুতরাং তোমরা দেখবো যে তোমরা কে কতটা খাতায় লিখেছো এবং খোলা ইনশাআল্লাহ যদি কলেজ খোলা হয় পরিস্থিতি স্বাভাবিক হয় তখন আমরা প্রত্যেকের জিজ্ঞেস করবো যে তোমরা ক্লাসগুলো করেছিলে কিনা। বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণীতে উঠছো বা উঠবে তাদের, শুধু ঢাকা কলেজ নয় সারা বাংলাদেশের স্টুডেন্টরাই যারা আছো তারা সবাই দেখতে পারো। পরিসবিন্যাস কি, আমরা দ্বিপদী বিন্যাস কি বলেছিলাম, মাত্র দুটি ফলাফল, একটি সফলতা এবং একটি বিফলতা। সফলতা পাওয়ার সম্ভাবনা 1/2, বিফলতা পাওয়ার সম্ভাবনা 1/2 এবং তাদের সফলতা আর বিফলতা পাওয়ার সম্ভাবনার যোগফল ছিল 1, সেটা আমরা বলেছিলাম। এবং আরেকটি শর্ত বলেছিলাম ওখানে যে দ্বিপদী বিন্যাস হতে হলে একটি মারাত্মক একটি শর্ত আছে, সেটি হলো অবশ্যই n এর মান 30 এর চেয়ে কম হবে। এবং সেটা আমি কয়েকটা উদাহরণ দিই, চারটি অ্যাজাম্পশন রয়েছে যে আমাদের শর্ত ছিল সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করেছি। একটা উদাহরণের মাধ্যমে আমরা চারটা শর্ত কিভাবে একটা অঙ্ক ফলো করে এবং তার কারণে ফলো করার কারণে ওই অঙ্কটিকে যে আমরা দ্বিপদী বিন্যাসের অঙ্ক বলেছিলাম তার পিছনের যুক্তি আমি দিয়েছিলাম। আজকে আমরা বলবো যে চেষ্টার সংখ্যা 30 থেকে কম নয়, চেষ্টার সংখ্যা হবে অসীম পর্যন্ত। অসীম কি, যা গণনা করা যায় না। বঙ্গোপসাগরে কয়টি মাছ আছে, কত লিটার পানি আছে তুমি কি বলতে পারো? আকাশে কয়টি তারা আছে তুমি কি বলতে পারো? তোমার মাথায় কয়টি চুল আছে তুমি কি বলতে পারো? একটি গাছে, বড় একটি গাছে কয়টি পাতা আছে তুমি কি বলতে পারো? পারো। তাই এগুলি কি, এগুলো আমরা বলি গণনা করা যায় না, এগুলো অসীম। তো এখানে n এর মানের যে রেস্ট্রিকশনটা ছিল, সীমাবদ্ধতা ছিল,
যে এর কম না হলে দ্বিপদী হবে না, এবার আর নেই, এবার তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে যত দূর তুমি যেতে পারো, তোমার পক্ষে যত দূর। বলি নেই 5 কিলো হাঁটলেই তোমার চলবে, বলি নেই 10 কিলো চলবে, তুমি বলি নেই 30 কিলোর বেশি তুমি যেতে পারবে না। এবার তোমার ইচ্ছা হাজার হাজার মাইল তুমি অতিক্রম করতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। সুতরাং n এর মানের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা দ্বিপদীতে যেমন ছিল এখন আর নেই, তাহলে এই ক্ষেত্রে n এর মান হবে অসীম। তাহলে দেখো আমরা একটু বলি, দ্বিপদী থেকে যখন আমরা পয়সী বিন্যাস পাবো, দ্বিপদী ছাড়া পয়সী বিন্যাস কল্পনা করা যায় না। চেষ্টার সংখ্যা অসীম হবে, তুমি চেষ্টা করতে পারো অসংখ্য বার, হাজার হাজার বার, কিন্তু সফলতা তোমার শূন্য হবে, গড় মানটা সসীম হবে। সফলতা একেবারে শূন্যের সমান সমান যদি হয়, শূন্যের কাছাকাছি হয়, তাহলে দ্বিপদী বিন্যাস পরিবর্তন হয়ে কোথায় যাবে? পয়সী বিন্যাসের রূপ নেবে। যেমন আমরা যদি বলি n এর মান n tends to infinity, p tends to 0, then limiting form of n6, মানলে একটু লিখে নেই, দ্বিপদী বিন্যাস সমান সমান পয়সী বিন্যাস। এই দেখো তোমাকে এমসিকিউ তো বলতে পারে দ্বিপদী থেকে যে পয়সী বিন্যাস আসে তার শর্তটা কি। তাহলে বলবো n এর মান অসীম হলে সফলতার সম্ভাবনা শূন্যের কাছাকাছি হলে দ্বিপদী বিন্যাসের, এই দ্বিপদী বিন্যাসের সীমাবদ্ধ মানকেই পয়সী বিন্যাস বলে। আবার বলছি, n এর মান অসীম হলে সফলতার সম্ভাবনা শূন্যের সমান হলে দ্বিপদী বিন্যাসের সীমাবদ্ধ মানকে পয়সী বিন্যাস বলে। ক্লিয়ার? এখন আমরা কতগুলো উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে পারি। যেমন আমরা যদি বলি পয়সী বিন্যাসের বাস্তব কতগুলো উদাহরণ দাও, কি কি হতে পারে বলো? তোমরা বলতে পারো? যেমন একটি দেশে প্রতি মিনিটে মিনিটে আত্মহত্যা করে এমন লোকের সংখ্যা। মানুষ কি এত পাগল হয়েছে যে দাঁড়িয়ে লাইন ধরে মিনিটে মিনিটে আত্মহত্যা করবে? তাহলে তোমাকে যদি বলা হয় প্রতি মিনিটে মিনিটে আত্মহত্যা করে এমন লোক সংখ্যা খুঁজে বের করো, তাহলে তুমি পাবে? প্রতি মিনিটে মিনিটে আত্মহত্যা করবে এমন কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না। তোমাকে বলা হলো ঢাকা কলেজের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে এবং তুমি দেখবে কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সেই অ্যাক্সিডেন্ট সংখ্যা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি সফল হবে। এখন তোমাকে ঢাকা কলেজের সামনে দাঁড় করে দেওয়া হলো, হাজার 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 গাড়ি গেল, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো না, তাহলে তোমার সফলতা কি শূন্যের সমান? অথবা 1000 গাড়ির মধ্যে যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ভাগ করো, এটা কি ধরার মধ্যে? আমরা 0.1 তো ধরি না, 0.5 এ আমরা ধরি না, এটা একেবারে নেগলিজিবল বলে আমরা এড়িয়ে যাই অনেক সময়। তাহলে তোমার তো 0.001, এটা কি ধরার মধ্যে? ধরার মধ্যে না। তাহলে তুমি কি বলতে পারো? সফলতার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। এই অবস্থা হলে তো তুমি সেটাকে কি বলবে? দ্বিপদী বলতে পারো না, পরিমিত বিন্যাস বলতে পারো না, তাহলে কি বলবে? সোজাসুজি মাঝখানে কোনটা? পয়সী বিন্যাস। তাহলে কি বললাম? যে প্রতি মিনিটে মিনিটে আত্মহত্যা করে এরূপ লোকের সংখ্যা খুঁজে বের করো, তুমি পাবে। একটা বইয়ের মধ্যে লক্ষ লক্ষ শব্দ আছে, আছে না? ভুলের সংখ্যা যদি তোমাকে বের করতে দেওয়া হয়, যে একটা বইয়ের মধ্যে লক্ষ লক্ষ শব্দ রয়েছে, ছাপার অক্ষরে ভুল আছে, বানান ভুল আছে, তা খুঁজে বের করো, তাহলে তুমি সফল হবে। একটা বইয়ে মিনিমাম 1 লক্ষ শব্দ আছে, এখন তুমি যদি 5টি শব্দ ভুল বানান পেয়েছো, তাই বলে কি তুমি সফল হয়েছো? না, তুমি সফল হতে পারোনি।
তুমি 5 কে 1 লক্ষ দ্বারা ভাগ করো, দেখবা কত আসে, 0.00005 ইত্যাদি। তাহলে তুমি সফল হতে পেরেছো না। সুতরাং চেষ্টা আমরা হাজার বার করতে পারি, লক্ষ লক্ষ বার করতে পারি, কিন্তু সফলতার সম্ভাবনা একেবারে শূন্যের কাছাকাছি হলে দ্বিপদী বিন্যাস পরিবর্তন হইয়া ঐশ বিন্যাসে রূপ নেয়। তাহলে কয়টা উদাহরণ দিলাম? একটা দিলাম যে প্রতি একটি শহরে প্রতি মিনিটে আত্মহত্যা করে এরূপ লোকের সংখ্যা একটি পয়সা চলো। 2 নম্বরে বলেছে একটি বইয়ের অক্ষরে, একটা ছাপার বইয়ের মধ্যে ভুল বানান আছে, খুঁজে বের করো। কোন একটি বিশেষ কোম্পানির বীমা প্রতি বছরে অ্যাক্সিডেন্ট করবে তার সম্ভাবনা খুঁজে বের করো। নির্দিষ্ট কোন কোম্পানির বিমা তো কালে বদলে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু বছর বছর একটা কোম্পানির বিমান অ্যাক্সিডেন্ট করে খুঁজে বের করা যাবে? এগুলো যাবে না। এভাবে আমরা অসংখ্য উদাহরণ তৈরি করতে পারি এবং অসংখ্য উদাহরণ আমরা নিজেরাও দিতে পারি। যেমন ঢাকা কলেজের সামনে তোমাকে দাঁড় করে দিলে কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো খুঁজে বের করো, তুমি কি সফল হবে? একটা মানুষের মাথায় প্রচুর চুল রয়েছে এবং কোনো চুলই পাকা না, সাদা চুল নেই। এখন যদি তোমাকে বলা হলো যে তুমি যদি এই ব্যক্তির মাথা থেকে একটি কালো চুল বের করতে পারো, তোমাকে 1000 টাকা দেওয়া হবে, বলো তুমি পারবে? খুঁজে বের করতে পারবে না। আর তাহলে তুমি কি সফল হবে? সফল হবে না। হলেই না হয় তাহলে তোমার মাথায় 1 কোটি চুল আছে, একটা চুল পাকা পেলে তুমি সফল হবে? তাহলে তোমার সফলতা শূন্যের কাছাকাছি। বঙ্গোপসাগরে যদি পানি আছে কত লিটার তুমি বলতে পারো? তোমাকে যদি বলা হয় বঙ্গোপসাগর থেকে তুমি কয় লিটার পানি এই বঙ্গোপসাগরটাকে শুকিয়ে ফেলো শেষ দিয়ে, পারবে? এটা সম্ভব নয়। তাহলে তুমি সফল হবে? হবে না। তোমাকে বলা হয় যদি একটা বিশাল নদীতে, পদ্মা নদীতে হাত দিয়ে মাছ ধরতে, পারবে? এবং কয়টা মাছ আছে তুমি কি অনুমান করতে পারবে? এইগুলো ইনফিনিটি পর্যন্ত চেষ্টা করতে পারো, কিন্তু তুমি সফল হতে পারবে না। এইগুলো হলো তোমার বৈশ্ব বিন্যাস। এখন আসে বৈশ্ব বিন্যাসের পরামিতি কি? পরামিতি কয়টা মনে রাখবে? অবজেক্টিভে পরামিতি 1টি। আমি বৈশ্ব বিন্যাসের সূত্রটা লিখি, প্রবলেম অফ x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার x ভাগ x ফ্যাক্টরিয়াল, যেখানে x এর মান 0 1 2 আপ টু ইনফিনিটি। e হলো এক্সপোনেনশিয়াল, যাকে নেপিয়ার সূচক আমরা বলি। m টাকে আমরা বলি পরামিতি দিছে আননোন কনস্ট্যান্ট, x হলো বৈশ্ব চলক। এখন বৈশ্ব বিন্যাসের একটি ধর্ম তোমাদের জানা আছে, সেটা হলো এই, আমরা দ্বিপদী বিন্যাসের ধর্মে একটা ধর্মের কথা বলেছি। কোনটি দ্বিপদী বিন্যাসের শর্ত? সেটা আমরা বলেছিলাম গড় এবং ভেদাঙ্ক সমান হলে কি দ্বিপদী বিন্যাস? না, আমরা বলেছিলাম গড় হবে ভেদাঙ্কের চেয়ে বড়, এইটা হলো সে দ্বিপদী বিন্যাস। তাহলে বৈশ্ব বিন্যাসের শর্তটা কি? বৈশ্ব বিন্যাসের শর্ত হলো গড় ভেদাঙ্ক সমান এবং উহা তার পরামিতির সমান। কি বলছি বলো? কোনটি শর্ত বৈশ্ব বিন্যাসের? বৈশ্ব বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক সমান। তোমাকে ব্যবহারিক পরীক্ষা দেওয়া হয়, একটি অঙ্ক দিয়ে x এর মান এবং ফ্রিকোয়েন্সি দিয়ে গণসংখ্যা দিয়ে বলা হয় প্রদত্ত মানগুলি কোন বিন্যাসকে ফলো করে বা কোন বিন্যাসটি মেনে চলে বের করো। তাহলে আমরা কি করি? আমরা গড় বের করি, ওই অঙ্কগুলো দিয়ে গড় বের করি, ওই অঙ্কের ভেদাঙ্ক বের করি, তারপর দুইটাকে তুলনা করি, গড় বড় না ভেদাঙ্ক বড়, গড় সমান না ভেদাঙ্ক গড়ের চাইতে বেশি না কম বা সমান। তাহলে গড় যদি ভেদাঙ্কের সমান হয় তাহলে মনে রাখবে বৈশ্ব বিন্যাস, আর গড় যদি ভেদাঙ্কের চেয়ে বড় হয় তাহলে দ্বিপদী বিন্যাস। তাহলে একটা শর্ত আমরা পেয়ে গেলাম। এখন তোমাকে একটি আমি উদাহরণ দেব। একটি বৈশ্ব বিন্যাসের পরামিতি থিটা, থিটা থিটা তুমি যা বলো, তাহলে তার গড় কত?
তার বেদাঙ্ক কত। আমরা জানি কি পরিসু বিন্যাসের একটি খেয়াল করো, পরিসু বিন্যাসের গড় সমান সমান বেদাঙ্ক সমান পরামিতি। এখন বলো তাহলে পরিসু বিন্যাসের পরামিতি যদি থিটা হয় অথবা ল্যামডা হয় অথবা এম হয়, তুমি যা দিয়ে চিহ্নিত করো, তাহলে পরামিতি যা তাই তার গড় তাই তার বেদাঙ্ক। কেননা পরিসু বিন্যাসের গড় বেদাঙ্ক সমান এবং তার পরামিতির সমান। ক্লিয়ার? আমি একটি গাণিতিক অঙ্ক দিয়ে তোমাদের বলার চেষ্টা করি। প্রবলেম অফ x ইকুয়াল টু e টু দি পাওয়ার 3.3 টু দি পাওয়ার x ভাগ x ফ্যাক্টরিয়াল, যেখানে x এর মান 0 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি পর্যন্ত। এখন বলো এই অঙ্কটির পরামিতি কত? পরামিতি এই মাইনাস কিন্তু একটি সূত্রের মাইনাস, এই নিয়ে ভাবার কোনো দরকার নেই। পরামিতি কত? আর আমরা এমনিতেই জানি কোন বিন্যাসের আমরা দ্বিপদী বা পরিসু পরামিতি বা পরিমিত বিন্যাসের পরামিতি ঋণাত্মক হতে পারে না। তাহলে পরামিতি কত? 0.3। তাহলে গড় কত? 0.3। বেদাঙ্ক কত? 0.3। 0.3 না, কেননা গড় বেদাঙ্ক সমান এবং তার পরামিতির সমান। আসো এবার একটা অঙ্ক দেখি আমরা। তাহলে আমরা যদি বলি প্রবলেম অফ x ইকুয়াল টু 2 ইকুয়াল টু প্রবলেম অফ x ইকুয়াল টু 3। প্রবলেম অফ x ইকুয়াল টু একটা ইকুয়েশন দেখো, প্রবলেম অফ x ইকুয়াল টু 2 ইকুয়াল টু প্রবলেম অফ x ইকুয়াল টু 3 হলে পরামিতির সম্ভাবনা অপেক্ষকটি লিখো, সূত্রটি লিখো, পরামিতির মান বের করো, গড় বের করো, বেদাঙ্ক বের করো, এবং সেখান থেকে আমরা শর্ত দিলাম প্রবলেম অফ x ইকুয়াল টু 0, প্রবলেম অফ x ইকুয়াল টু 1, প্রবলেম অফ x গ্রেটার ইকুয়াল টু 2, প্রবলেম অফ x লেস দ্যান ইকুয়াল টু 1। আমি আজকে এই জিনিসটা আবার তোমাদেরকে জিজ্ঞেস করব, এর মিনিংটা কি হবে। এবার আসো অঙ্কের মধ্যে আসা আগে তুমি দেখো তোমার সূত্রটা কি ছিল? px equal to e to the power minus m to the power x ভাগ x ফ্যাক্টরিয়াল, যেখানে x এর মান 0 1 2 3 আপ টু ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করবে, আমি এটা দিয়ে একটা অবজেক্টিভ দেব। এই যে সম্ভাবনা অপেক্ষা রয়েছে এর মাধ্যমে তোমাদেরকে আমি একটা অবজেক্টিভ দেব, দেখি তোমরা সঠিক উত্তর দিতে পারবে কিনা এই অঙ্কটা করার পরে। তাহলে এখানে x এর মানটা কত? 2 বসিয়ে দাও। তাহলে আমরা এই x এর মান 2 বসে একটি সমীকরণ বের করি, x এর মান 3 বসে একটি সমীকরণ বের করি ওই সূত্রের মাধ্যমে। তাহলে কি আসে? e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার 2 ভাগ ফ্যাক্টরিয়াল 2। দিস ইকুয়াল কি আসবে বলো? e টু দি পাওয়ার মাইনাস m কিউব ভাগ ফ্যাক্টরিয়াল 3। x এর মানগুলো আমরা দুই সমীকরণে বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ করিনি। এবার আসো সমাধানে। দেখো উভয় পক্ষে আমরা e টু দি পাওয়ার m সমান পাচ্ছি, আমরা বাদ দিতে পারি। e টু দি পাওয়ার মাইনাস m সমান পাচ্ছি না, দিতে পারি। m স্কয়ার m কিউব থেকে আর m স্কয়ার থেকে একটা বাদ দিতে পারি, কি থাকে তাহলে? দেখো 1 বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2 into 1। দিস ইকুয়াল আমরা এখানে দেখতে পারি m 3 into 2 into 1। খেয়াল করো সিম্পলি একবারে সলিউশনটা সিম্পল। তাই যদি হয় এখান থেকে 2 2 বাদ যায়, তাহলে m ইকুয়াল কত পেলাম? দেখো 3। m ইকুয়াল কত পেলাম? 3। কেন? দেখো a2 বাদ গেল, তাহলে কত? 3 into 1 1 into m, তাহলে m ইকুয়াল 3। তাহলে পরামিতির মান আমরা কত পেলাম? 3। বন্ধু এখন বলো যদি m এর মান 3 হয় তাহলে গড় কি আমরা বের করব না? গড় কত? 3। বেদাঙ্ক কত? 3। ওকে,
পেয়ে গেল। এবার আমরা সূত্রটা লিখি তাহলে এই 3 এর মাধ্যমে this equal to minus 3 to the power x by x factorial, যেখানে x এর মান 0 1 2 3 আটো। এখন যে বাকি কাজগুলো করব, যে মানগুলো বলছি যে x এর মান 0 হলে তার সম্ভাবনা কত হবে, x equal to 1 হলে কত হবে, 2 হলে কত হবে, greater than 2 হলে কত হবে, less than 1 equal to কত হবে, এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। আমরা পরামিতি পেয়েছি, তার গড় পেয়েছি, তার ভেদাঙ্ক পেয়েছি। এখন আমরা প্রথমে x equal to 0 বসাই, তাহলে কত আসে বলো, e to the power minus 3 to the power 0 ভাগ 0 ফ্যাক্টরিয়াল, this equal to থাকবে e to the minus 3। তুমি যদি তাহলে আমাদের e to the power minus 3 এর মান তুমি ইজিলি ক্যালকুলেটরে বের করতে পারো। কি করে বলতে পারো? শিফট, তোমার হাতে নিশ্চয়ই ক্যালকুলেটর রয়েছে, শিফট চাপ দিয়ে i এর একটা বাটন আছে, এটা যদি চাপ দাও তাহলে দেখবা ই আসবে। ই আসার পরে তুমি দেখো দুইটা বাটনে মাইনাস আছে, নিচের একটা বাটনে মাইনাস আছে আর একটা মাইনাস প্লাস আছে। তুমি যে কোনো মাইনাস দিলে হবে, ওই বাটনটা টিপ দিলে মাইনাস আসবে। মাইনাসটা আসার পর যে কোনো তিন বাটনটা তুমি চাপ দাও তাহলে 3 আসবে। এখন ইকুয়াল দাও, এই মানটা চলে আসবে। আবার বলছি, শিফট আইএন, শিফট দিয়ে আইএন এ চাপ দাও, দেখবা ই আসবে। ই আসলে তুমি যে কোনো একটা বাটন থেকে মাইনাসটা দাও, মাইনাস দুইটা বাটনে আছে, নিচে একটা বড় করে আছে, উপরে একটা প্লাস মাইনাস আছে, তুমি এটাই দাও, এইটা দাও, তাহলে আসবে মাইনাস, তারপর মানটা দাও, মানটা দিয়ে ইকুয়াল দাও, তুমি এই মানটা পেয়ে যাবে। ওকে, তাহলে এই মানটা তুমি পেয়ে গেলে। এখন তোমাকে যদি বলা হয় অনুরূপভাবে, এটা আমাকে করতে হবে বলে মনে করি না। এখন তোমাকে যদি বলা হয় x equal to 1 এর মান বের করো, তাহলে এটা খেয়াল করেন অনেক দূর যেতে হবে। একটা অঙ্ক দিয়ে আমরা এত সময় কিল করব না, বুঝলে আমাদের আমরা অতি সহজে বোঝার চেষ্টা করব। এবং আমি কঠিন ভাবে তোমাদেরকে বলছি না, আমার হিসাবে আমি সহজভাবে বলছি, হয়তো বা স্টুডেন্টের কাছে একটু কঠিন হতে পারে, যেহেতু একেবারে তারা প্রথম এই অধ্যায়টার মধ্যে ঢুকেছে। তাহলে এবার দেখো 1 বসাবো, দেখো তাহলে আমরা করতে পারি 3 into e to the power minus 3। কেন এটা কারণটা কি বলো, ফ্যাক্টরিয়াল 1 সমান 1, এটা নিয়ে আবার ভাবার কারণ নাই। আর যে কোনো সংখ্যার পাওয়ার মান মানে ওই সংখ্যা। এখন এটা মান বের করে 3 দ্বারা গুণ করব, আমার মান চলে আসবে। এবার আসো, এখন 1 2 3 0 5 7 7 10 তোমাকে যাই বলে তুমি সেটা অঙ্ক করতে পারবে। এখন তোমাকে যদি বলে বল এইটা মনে আছে কিনা, এটাকে বাংলায় পড়ার কি জানো, মনে আছে বলো? সব বলেছো, আমি শুনতে পারছি না। তাহলে কি হবে বলো? কম্পাউন্ড ইংলিশে কি বলে? অ্যাডজাস্ট। কি করতে হয় জানো? তাহলে দেখো আবারও বোঝাচ্ছি আমি, 0 1 2 3 4 আপ টু ইনফিনিটি। তুমি কমপক্ষে কত পর্যন্ত মান নিতে পারবে? আমরা বলছিলাম কমপক্ষে যদি বলে তারপর বেশি বেশি মান নিতে পারে। যে মানটির কথা বলছে ওর চেয়ে কম নয়, এই কথা তোমাকে ভাবতে হবে। যে মানটির কথা কমপক্ষে বলেছে ওর চেয়ে কম নয়, ওর চেয়ে বেশি। তার মানে ওইটা সহ তার চেয়ে আরো বেশি বেশি মান নিতে পারো, কিন্তু ওর চেয়ে কম মান তুমি নিতে পারো না। এখন তোমার তো মান রয়েছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তুমি নিতে পারবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। বলো স্যার এটা কি আদৌ সম্ভব 2 থেকে ইনফিনিটি পর্যন্ত এতগুলো মান বের করে যোগ করা? আদৌ সম্ভব? কারণ এখানে তো অসংখ্য মান রয়েছে, আমি কি করে বের করব? ননে, এটা কোনো প্রয়োজন নেই। কি বলেছিলাম, যদি বড়জোর যে কমপক্ষে যে মানটার কথা বলে, তুমি দেখবে যে মানটার কথা বলেছে তার থেকে ডান দিকে যাওয়াটা আমার সহজ পথ না বাম দিকে যাওয়াটা আমার জন্য সহজ পথ?
কোন পথটা দিয়ে গেলে আমি তাড়াতাড়ি আমার বাসায় পৌঁছতে পারবো। দেখো, আমি নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটি, টিএসসি, শাহবাগ ঘুরে এলিফ্যান্ট রোড ঘুরেও আমি বাসায় আসতে পারি। তুমি মনে করো নীলক্ষেতে অবস্থান করছো, তোমার বাসা ঢাকা কলেজের ভিতরে। এখন তুমি কি করবে? টিএসসি দিয়ে ঘুরে, শাহবাগ ঘুরে, হ্যাঁ, তারপর এলিফ্যান্ট রোড ঘুরে, তুমি কিন্তু সায়েন্স ল্যাব ঘুরে এখান থেকে এসে তুমি কিন্তু বাসায় আসতে পারো। আর ওটা না করে তুমি নীলক্ষেত থেকে সরাসরি ঢাকা কলেজের সামনে দিয়ে হেঁটে এসে বাসায় আসতে পারো। তাহলে তোমার কোনটা সময় বেশি লাগবে? নিশ্চয়ই এটা। অত দূর ঘুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সহজে এখান থেকে আসতে পারি। তাহলে আমাদের সময়ের দিকে নজর রাখতে হবে এবং আমাদের মাথা তো আর অত না যে হিসাবে পাকানো যে আমরা এত জটিল হিসাব করতে পারবো। সুতরাং আমি সোজা মানুষ, আমার স্টুডেন্ট সোজা মানুষ। সুতরাং আমাদের দেখতে হবে আমি কোন দিক গেলে আমার কাজটি আমি সহজভাবে উদ্ধার করতে পারবো। তাহলে দেখা যায় আমি ওটা না করে 2 থেকে তো নিতে পারবো, ওটা না করে যাদেরকে না নিতে পারবো, যাদেরকে নিতে পারবো না তাদের সম্ভাবনা আগে বের করি। তারপর একটা পর্যায়ে আসে। কি পর্যায়ে স্যার? আমরা জানি সকল মানের সম্ভাবনার যোগফল 1। আমরা সেদিনও বলেছিলাম একটি দৈর্ঘ্য চলক যত মান গ্রহণ করুক না কেন, একটি বিন্যাস যত মান গ্রহণ করুক না কেন, সকল মানের সম্ভাবনার যোগফল কত? 1। তাহলে এই 1 এর মধ্যে 0 থেকে ইনফিনিটি সকল মানের সম্ভাবনা রয়েছে, রয়েছে না? আছে। তাহলে তুমি এখান থেকে 1 থেকে যাদেরকে নিতে পারবে না তাদের সম্ভাবনাগুলো বের করে দাও, বিয়োগ করে দাও। তাহলে 0 সম্ভাবনা এবং 1 এর সম্ভাবনা বের করে মোট সম্ভাবনা 1 থেকে বাদ দিলে তো অঙ্কটা সহজ হয়ে গেল। ঠিক আছে স্যার? তো এটাকে যদি আমরা কমপক্ষে বলি, এখন স্যার যদি কমপক্ষে 1 বলি 2 না বলে, তাহলে আপনারা কি করবেন? তার মানে 1 থেকে আপনার কমপক্ষে যে মানটার কথা বলা আছে ওই মানটা তোমার জায়েজ, তুমি নিতে পারবে। ওখান থেকে শেষ পর্যন্ত নিতে পারবে, ওর চেয়ে কম নিতে পারবে না। এবার তোমাকে বলা হলো কমপক্ষে 1, তাহলে এবার কি করবে? তাহলে মোট সম্ভাবনা 1, তা থেকে যাকে নিতে পারবে না ওই 0 সম্ভাবনা কিন্তু 1 এর মধ্যে রয়েছে। সুতরাং যাকে নিতে পারবে না শর্তের কারণে তাকে বাদ দিয়ে দাও, অঙ্কটা হয়ে গেল। এবার আসো, তাহলে কমপক্ষে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যদি বলি বড় জোর, এখানে তো দেখছি আমার 0 থেকে অসীম পর্যন্ত। এখন বড় জোরে আমরা বলছি বড় জোর তো সর্বোচ্চ ওই মানটা পর্যন্ত নিতে পারবে, ওর সাথে বেশি নয়। এবং সেদিন তোমাকে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা বিল্ডিং এর 1 তলা 2 তলা 3 তলা 10 তলা একটা বিল্ডিং রয়েছে। এখন দেখা যায় ছাদের উপরে খুব গান বাজনা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, আমার যেতে ইচ্ছে করে। কিন্তু তোমাকে দারোয়ান বলল যে ভাই আপনি বড় জোর 2 তলা পর্যন্ত যেতে পারেন, 2 তলার উপরে যেতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি কি জোর করে 3 তলায় যাবেন? আপনার সুযোগ নেই, ওখানেও লোক বসে আছে যার টিকিট দেওয়া আছে আপনি পর্যন্ত যেতে পারবেন, আপনার টিকিট দেওয়া আছে 2 তলা পর্যন্ত। তা আপনি যাবেন কি করে? তাহলে আপনি কি করবেন? মনের দুঃখে ক্ষোভে আপনি কি করবেন? আস্তে 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 নিচে নামবে, 2 তলা থেকে নিচ তলা থেকে আপনি এলিভেটর ধরে ঘুরে, আপনাকে কেউ বাধা দিবে না। তবে শর্ত আপনি 2 তলার উপরে যেতে পারবেন না। এখানে কি বলা আছে? বড় জোর 1, সর্বোচ্চ 1, এর উপরে কোনো মান আপনি নিতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? নিলেন বড় জোর 1, এই নিলেন। তাহলে আর কি করবেন? বড় জোর যে মানের কথা বলবে তার উপরে যত মানে থাকুক না কেন সেই মানগুলো আমরা নিতে পারবো না, তার নিচের মানগুলোর সম্ভাবনা আমরা নিতে পারবো। সুতরাং বড় জোর 1 মানে 1 নিব, তার নিচে যে কয়টা আছে কি 0 সেটা আমরা নিতে পারবো। এখন যদি বড় জোর 2, তাহলে আপনি 2 নিতে পারবেন, 1 এর সম্ভাবনা নিতে পারবেন, 0 এর সম্ভাবনা নিতে পারবেন, কিন্তু আপনি কখনোই 2 এর বেশি যেতে পারবেন না। এখন আসেন, আমরা সেদিন বলেছিলাম কোন একটি কোম্পানির উৎপাদিত বাল্বের
1% খারাপ, অথবা 0.2% খারাপ। 100টি ভাল্ব পরীক্ষা করা হলো, কোন খারাপ ভাল্ব নেই তার সম্ভাবনা বের করেন। একটি খারাপ ভাল্ব আছে তার সম্ভাবনা বের করেন। বড় জোর একটি, কমপক্ষে ইত্যাদি 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 শর্ত বলতে পারি। এই অঙ্কটা আমরা দ্বিপদীতে করেছিলাম। সেখানে বলেছিলাম কোন একটি কোম্পানির উৎপাদিত দ্রব্যের 20% খারাপ। দ্রব্যগুলি 10টি প্যাকেটে নেওয়া হলো, কোন খারাপ দ্রব্য নেই, নেওয়া হলে ওই প্যাকেটগুলোর মধ্যে কোনো খারাপ দ্রব্য নেই, একটি খারাপ, দুটো খারাপ। পার্থক্যটা আপনি দেখেন, ওখানে আপনি n বলেছিলেন 10 আর আপনি এখানে n বলেছেন 100। আপনি দ্বিপদীর ক্ষেত্রে বলেছিলেন n এর মান not more than 30, আর এখানে কি বলছেন n more than 30, ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি অঙ্কটা একই রকম দেখতে হলেও একই বিন্যাস ফলো করে কি না? মনে হয় যেন এটা কি দ্বিপদী না পরিসম, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আবার এমনও হতে পারে, হ্যাঁ এখানেও 10টি বলা হলো, তখন আপনার মধ্যে একটা বিভ্রান্তিকর ভাবনা চিন্তা চলে আসবে, কিন্তু বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই। যখন আপনি দেখবেন যে n এর মান 10, তাহলে দ্বিপদীতে যায়, তখন একটু মনের চক্ষুটাকে খুলবেন, তখন ভাববেন আমার সম্ভাবনাটা কেমন আছে দেখি। তাহলে আপনার 0.1% সম্ভাবনা, অথবা 0.2%, অথবা 1%। আপনি বলেন একটি কোম্পানির উৎপাদিত দ্রব্যের 100টি দ্রব্য তৈরি করলো, 100টি শার্ট তৈরি করলো। আমরা যে জামাগুলো পরি 100 জামা তৈরি করলো একটা কোম্পানি। একটি জামার একটি, only one শার্ট আর is defective, একটু স্লাইডে উল্টাপাল্টা হয়েছে, one shirt is defective। আপনার ভালো কতগুলো? 99 ভালো, একটি খারাপ। আর আপনি যদি সকল জায়গায় ঘুরে ঘুরে বলে বেড়ান এই কোম্পানি বাজে, কেউ কি আপনার কথা বিশ্বাস করবে? করবে? আপনি কি সফল হবেন? আপনার পক্ষে কেউ দাঁড়াবে? দাঁড়াবে না। কেন? ওই কোম্পানি 100টি দ্রব্যের মধ্যে মাত্র একটি খারাপ, 99% ভালো। তাহলে আপনাকে নাকি বিশ্বাস করবে না। সুতরাং আপনি কি, তাহলে আপনার বিফলতা এখানে সফল হতে পারবেন না। তাহলে আপনার সফলতা একেবারে শূন্যের কাছাকাছি। তাহলে কোন বিন্যাস যাবে? দ্বিপদী। সুতরাং আপনাদের বলছি, যদি n এর মান ছোট হয়, আগে দেখবেন যখন n এর মান 30 থেকে কম হবে, অঙ্কটি করার আগে একটু ভাববেন তখন তার সম্ভাবনা কত আছে, অত্যন্ত ছোট, ক্ষুদ্র না সম্ভাবনা বড়। যদি সম্ভাবনার মান একটু বড় হয়, অনেক বড় হয়, তখন একটা নিশ্চিন্তে দ্বিপদীতে চলে যাবেন। আর n এর মান 30 থেকে কম অথচ সম্ভাবনার মান একেবারেই ক্ষুদ্র, তখন কিন্তু আপনি দ্বিপদীতে যেতে পারবেন না। ওই শর্ত চলবে না যে দ্বিপদীর শর্ত ছিল n এর মান 30 থেকে কম। ওই শর্তটা যদি আমরা প্রয়োগ করি তাহলে ভুল হবে। আনসার দিয়ে আসলাম পরীক্ষার, আমি নম্বর আমার আসলো না। স্যার অ্যানসার তো আমি সবই দিয়েছিলাম, এটা আসলো না কেন? একটু ভাবতে হবে যে আমার n এর মান 30 এর কম হলেই যে দ্বিপদী হবে এমনটি নয়। আমাকে দেখতে হবে সম্ভাবনার মান কত আছে। আর যদি সরাসরি 100 বলে দেয় আর সম্ভাবনা কম আছে, সুতরাং একবার নিশ্চিন্তে আপনাকে পার করে দিল যে আর কোনো ভাবনার দরকার নেই, আপনি পৌঁছ বিন্যাসের মধ্যে ঢুকে পড়ুন। এখন দেখেন আপনার n এর মান ছিল 100, আপনার প্রবাবিলিটি p সফলতা কত? 0.1 ভাগ কত? 0.1%, তার মানে 100। আর আসবে 10, তাহলে কত আসে? 1 ভাগ 1000, this equal to 0.001। তাহলে দেখেন আপনার সম্ভাবনা, সফলতার সম্ভাবনা একেবারেই শূন্যের কাছাকাছি। তাহলে আমরা জানি সূত্রটা কি? পরিসম e to the power minus m
m টু দি পাওয়ার x ভাগ x ফ্যাক্টরিয়াল, যেখানে x এর মান 0 1 2 3 আপ টু ইনফিনিটি। এটা বলেছিলাম না। এখন স্যার আপনি পরামিতি ছাড়া কোনো সমাধান আপনি করতে পারবেন না, কোনো মানের জন্যই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আননোন কনস্ট্যান্ট না জানবেন, যেটাকে আমরা পরামিতি বলি। কোএফিসিয়েন্টের পরামিতি কয়টা স্যার একটু বলুন? একটি। দ্বিপদীর দুইটি, পরিমিত বিন্যাসের দুটি, আর পরিসীম বিন্যাসের একটি। সেটা কি m। তো m এর সূত্র কি? আমরা তো m জানি না, আমরা n পেয়েছি p পেয়েছি। তাহলে আমাদের m যদি আমি না জানি তাহলে অঙ্কনের সমাধান আমরা করতে পারবো না। m এর সূত্র কি? m mp। n কত? 100 ইনটু p কত? 0.001। তাহলে কত আসে বলেন? এক। এটা ক্যালকুলেটর দিয়ে করে নেবে। ওকে, কত আসে? তাহলে এখন এটা আমাদের হয়ে গেল। তাহলে এটা যদি হয়ে যায় তা আমরা পেয়ে গেলাম কি দেখো? তাহলে আমরা যদি পেয়ে যাই 0.001 মানে 100 দ্বারা গুণ করলে কত আসে? 0.1। তাহলে 0.1 আসে e টু দি পাওয়ার মাইনাস 0.1 টু দি পাওয়ার x ভাগ কত? x ফ্যাক্টরিয়াল, যেখানে x এর মান 0 1 2 3 আপ টু n। এটা টানার পিছনে কারণ আছে। এখন আপনি পরামিতির মান পেয়ে গেলেন 0.1। তারপরে গড় কত? 0.1। বেদাঙ্ক কত? 0.1। ওকে, এখন আপনাকে বলা হলো কোন দ্রব্য খারাপ নেই। x একটি পরিশোধ চলক যা খারাপ দ্রব্য হওয়া বোঝায়। তাহলে x একটি পরিশোধ, কোনো খারাপ দ্রব্য নেই, তার মানে কি x 0 বসান। this equal to যে কোনো সংখ্যার পাওয়ার 1 ফ্যাক্টর 0 সমাধান this equal to। এখন এটা এই ক্যালকুলেটর দিয়ে আমরা বের করব। একটি খারাপ দ্রব্য রয়েছে, কমপক্ষে একটি দ্রব্য খারাপ। বের করে 1 থেকে বিয়োগ করুন, হয়ে যাবে বড় জোর দুটি দ্রব্য খারাপ। বের করতে পারবো? বড় জোর দুটি, তাহলে আরো একটি বের করতে হবে। তাহলে 0 থেকে 2 পর্যন্ত বের করে আমরা যোগ করব। এখন স্যাররা আমি আরেকটু অঙ্কে আসি। এভাবে যদি আমরা তোমাদেরকে বলি যে জনাব এক্স একজন পোশাক প্রস্তুতকারী শিল্পপতি বা উদ্যোক্তা, তার উৎপাদিত, তিনি দাবি করলেন তার উৎপাদিত পোশাকের মধ্যে 1% খারাপ হতে পারে। মিস্টার এক্স এর কোম্পানি 100টি পোশাক আমরা পরীক্ষা করে দেখলাম। বলে তো আপনারা 100 দ্রব্য পরীক্ষা করে দেখেন। আমি বলছি 1% উপরে খারাপ হবে না। তাহলে আমরা পরীক্ষা করে 100টি দ্রব্য বা 100টি পোশাক পরীক্ষা করলাম, কোনো খারাপ দ্রব্য পাবো না, একটি পাবো। তার সম্ভাবনা যদি আমরা বের করি, একই অঙ্ক আমরা পারবো না। আরেকটি ছোট্ট অঙ্ক আমরা যদি করি, ex স্কয়ার ইকুয়াল টু 12 হলে ex স্কয়ার ইকুয়াল টু 12 হলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3 ইকুয়াল টু হট। একটু দ্রুত, আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে। তা আমরা জানি এই ex স্কয়ার এর সূত্রটা কোথায় আমরা ব্যবহার করি বলো?
ভেরিয়েন্সের মধ্যে দৈর্ঘ্য চলকের ভেরিয়েন্সের মধ্যে আমরা লিখি জানেন vx ex স্কয়ার মাইনাস ex এর হোল স্কয়ার। এখন এটা যদি এই অঙ্কটা যদি পরিসীমিত অঙ্ক হয় আমরা পরবর্তী ধরে নেই এটার মান 12 এটার মান কেননা পরিসীমিতের গড় ইকুয়াল টু ভেদাঙ্ক ইকুয়াল টু পরামিতি। তা আমরা ধরে নিয়েছি পরিসীমিতের পরামিতি n this ইকুয়াল টু আমরা যদি সমাধান করি m স্কয়ার প্লাস a মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো একবারে সিম্পল একটা অঙ্ক। এটা তোমাদের যদি আমরা উচ্চতর দক্ষতার মধ্যে দিয়ে দেই তাহলে তোমাকে পারতে হবে না m স্কয়ার 4m minus thrice m minus 12 equal to 0 this equal to m plus 4 minus 3 m plus 4 উৎপাদন করলাম মিডলটা this equal to m plus 4 into m minus 3 this equal to 0। এখান থেকে যদি আমরা সমাধান করি m equal to minus 4 not acceptable কেননা পরামিতির মান মাইনাস হতে পারে না। তাহলে আমরা কি করতে পারি m equal to 3 equal to 0 অতএব m equal to 3। তাহলে পরামিতির মান কত পেলাম 3। তাহলে সূত্রটা আমরা লিখি পেন তাহলে px equal to e to the power minus 3 to the power x by x factorial। ওকে তাহলে x এর মান ওই যে লিমিটটা আমাদের লিখতে হবে। এখন পরামিতি কত 3 গড় কত 3 ভেদাঙ্ক কত 3 কেননা পরিসীমিতের গড় ভেদাঙ্ক সমান এবং তার পরামিতি সমান। এখন আপনাকে বলেছে যে probability of x equal to 3 এর মান কত হট আপনার কোনো কাজ নাই ক্যালকুলেটর দিয়ে কাজটি করে ফেলুন। আপনাদেরকে একটা অবজেক্টিভ দিয়ে আজকে আমি আমার ক্লাসটা শেষ করব। আমি 3টা মান লিখলাম বলুন কোনটি পরিসীবিন্যাসের সূত্র? এটা প্রয়াসে আসে বিভিন্ন বছরের যখন আমাদের সৃজনশীল শুরু হয়েছে সেখান থেকে দেখো এগুলো আমরা দিয়ে থাকি। তাহলে দেখো পরিসীবিন্যাস মান গ্রহণ করে 0 থেকে অসীম পর্যন্ত। আমার সূত্রের কাঠামো সব ঠিক আছে, আমরা m ব্যবহার করেছি, ল্যামডা ব্যবহার করেছি, থিটা ব্যবহার করেছি, কিন্তু আমাকে দেখতে হবে রেঞ্জটা কত আছে। তাহলে আমরা দেখলাম প্রথমটা 1 থেকে ইনফিনিটি ইম্পসিবল, কারণ পরিসীবিন্যাস 0 থেকে অসীম পর্যন্ত মান গ্রহণ করে। আরটা দেখলাম মাইনাস থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হতে পারে কারণ মাইনাস কোনো ভ্যালু নেই, শুরু হয় 0 থেকে। 3 নম্বরে দেখতে পেলাম যে 0 থেকে অসীম পর্যন্ত, তাহলে কোনটি 0 থেকে অসীম পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়গুলো আবার আরো কিছু করাতে হবে, একেবারে শেষ হয়নি। যারা তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে বইটা খুলে একটু দেখার চেষ্টা করবে। আমি যেভাবে ক্যালকুলেটর দিয়ে মানটা বের করার জন্য বলেছি একটু অনুকরণ করবে, অনুসরণ করবে, অনুধাবন করবে, সমাধান বের হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবে
চেষ্টা করলে পৃথিবীতে এমন কোনো কঠিন নেই যা বের করা যায় না। আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি যে একটি প্লেন তৈরি করে অনেক লোহা লক্কর দিয়ে ওর ওজন কয়েকশো টন, কিন্তু মানুষই তৈরি করে এবং মানুষই দুটো শূন্যের উপরে ভাসিয়ে নিয়ে যায়। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব করেছে বিজ্ঞান। সুতরাং তোমরা পারবে, আশা করছি। তোমাদের মেধা, সেই মেধার অধিকারী তোমরা। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সরকারের নির্দেশনাগুলো মেনে চলবে, ঘরের বাইরে যাবে না, নিজেকে রক্ষা করো, পাশাপাশি সমাজকে রক্ষা করো, দেশটাকে ভালোবাসো। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য আমি তোমাদের অপেক্ষায় থাকবো। নেক্সট ক্লাসে তোমরা আমার অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।